শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টার প্রেস উইং হাদিকে হত্যাচেষ্টার দিন ভাড়ার গাড়িকে একবার এক জায়গায় যেতে বলেছিলেন ফয়সাল এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের নানার বাসায় বেড়াতে এসে সিলিন্ডার বিস্ফোরণে মারা গেল শিশু বাংলাদেশ সীমান্তের ৭৯% বেড়া দিয়েছে ভারত। আজকের আলোচিত শিরোনাম এই ছিল। এখন আমরা বিস্তারিত খবরে আসছি, কিন্তু তার আগে একটি অনুরোধ, প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাতে ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টাকে বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ১২ ডিসেম্বর ঘটনার দিন একটি প্রাইভেট কার ভাড়া করেছিলেন। সেই গাড়ির চালককে ৩ বার ৩ স্থানে আসতে বলেছিলেন তিনি। প্রথমে গাড়িটিকে আসতে বলা হয়েছিল ঢাকার মৎস্য ভবনের সামনে, যে এলাকার কাছেই ওসমান হাদি গুলিবিদ্ধ হন। কিন্তু জুমার নামাজের পর গাড়িটিকে আসতে বলা হয় আগারবায়ের বিএনপি বাজারে। সর্বশেষ ধামরাই উপজেলার কালামপুরে যেতে বলা হয় গাড়িটিকে। সেখান থেকে গাড়িটিকে উঠে ময়মনসিংহে গিয়েছিলেন ফয়সাল। এই গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন রেন্টেকার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানী। হাদিকে হত্যাচেষ্টার মামলার সন্দেহভাজন ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার নুরুজ্জামান আজ বুধবার আদালতে রিমান্ড শুনানিতে এসব তথ্য জানান। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের শুনানি শেষে নুরুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাকে আজ ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়ি ভাড়ার সূত্র ধরে ফয়সাল করিমের সঙ্গে পরিচয় হয় বলে দাবি করেন নুরুজ্জামান নোমানী। তার দাবি, গত ৩ মাস ফয়সালের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি গাড়ি ভাড়া নিতেন। নুরুজ্জামান বলেন, ৯ মাস আগে থেকে গাড়ির ভাড়া নেওয়ার সূত্র ধরে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফয়সালের সঙ্গে সম্পর্ক হয়। আমি তো দিছি ভাড়া, কিন্তু উনি কি করছে আমি বুঝতেছি না। নুরুজ্জামান জানান, ফয়সাল তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে প্রায়ই মানিকগঞ্জের সাটুরিয়ায় যেতেন। সেখানে সারা দিন আলাউদ্দিন পার্কে থাকতেন। গত বুধবারও হাদির ওপর হামলার ২ দিন আগে গাড়ি ভাড়া নিয়ে সাটুরিয়া আলাউদ্দিন পার্কে গিয়েছিলেন ফয়সাল। ঢাকায় ফিরে নামেন বিএনপি বাজারে, ভাড়া পরিশোধ করেন বিকাশে। হাদিকে হত্যাচেষ্টার দিনও ফয়সাল পারিবারিক কারণ দেখিয়ে গাড়ি ভাড়া করতে চান বলে জানান নুরুজ্জামান। তিনি বলেন, সেদিন তার সব গাড়ি ট্রিপে থাকায় তিনি ফয়সালকে প্রথমে না করে দিয়েছিলেন, কিন্তু পরে তার বন্ধু সুমনের গাড়ির ব্যবস্থা করে দেন। নুরুজ্জামান বলেন, ফয়সাল প্রথমে গাড়িটি মৎস্য ভবনের সামনে পাঠিয়ে দিতে বলেন। গাড়ি সেখানে পাঠানো হয়।
তার ভাষ্যে তখন ফয়সাল বলেন, ভাই একটু সমস্যা, মৎস্য বাজারে ভবনে যাব না, আপনি জুমার পরপরই বিএনপি বাজারের সামনে গাড়িটা পাঠিয়ে দিয়েন। পরে বিএনপি বাজারের সামনে আসার পরে দুষ্টু লোকটা বলে, ভাই আমি তো ওখানে থাকব, উনি আসছে কিনা, খালি গাড়িটা আপনি কালামপুরে পাঠান। এরপর নুরুজ্জামান চালক সুমনকে ফোন করে গাড়ি নিয়ে কালামপুরে যেতে বলেন। বিচারক বলেন, ড্রাইভারকে চেনেন? নুরুজ্জামান বলেন, জি। ড্রাইভার কোথায় আছে জানেন? নুরুজ্জামান বলেন, তাকেও আনা হয়েছে, তিনি ডিবিতে আছেন। নুরুজ্জামান আদালতকে বলেন, ৯ মাস আগে যখন পরিচয় হয় তখন ফয়সালির চুল বড় ছিল, মুখে ছিল মাস্ক। গত শনিবার সংবাদপত্রে ছোট চুলের ফয়সালকে দেখে তিনি চিনতে পারেননি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, হামলার আগের রাতে ১১ ডিসেম্বর সাভারের গ্রিন জোন রিসোর্টে ছিলেন ফয়সাল ও আলমগীর শেখ। ১২ ডিসেম্বর সকালে সাভার থেকে তারা একটি মোটরসাইকেলে ঢাকায় আসেন। হাদিকে গুলি করার পর আগারগাঁয়ে ফয়সালের বোনের বাসায় গিয়ে গ্যারেজে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেন তারা। সেখানে অবস্থানের পর একটি অটোরিকশা নিয়ে যান আমিনবাজারে। আমিনবাজারেই ফয়সাল ও আলমগীর মুঠোফোন ও সিম ফেলে দেন। সূত্রের দাবি, আমিনবাজার থেকে উবারে একটি গাড়ি ভাড়া করে তারা কালামপুরে যান এবং নুরুজ্জামানের ঠিক করে দেওয়া গাড়িটিতে সেখান থেকে ওঠেন। এরপর তারা টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে ময়মনসিংহে গিয়ে আরেকটি প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাটের ধারা বাজারের একটি পেট্রোল পাম্পে গিয়ে থামে। সেখান থেকে ৩ জন যুবক এসে তাদের দুজনকে মোটরসাইকেলে তুলে নিয়ে হালুয়াঘাটের ভুটিয়াপাড়ায় নিয়ে যান। রাত ২:৩০টার দিকে ভুটিয়াপাড়া সীমান্ত পাড়ি দিয়ে তারা ভারতে ঢুকে পড়েন। হাদিকে হত্যাচেষ্টায় রাজধানীর পল্টন থানায় ১৪ ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সাল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, হত্যাচেষ্টার পরিকল্পনা ও অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষকতাকারীদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। সরকারের এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি করেছিলেন তারই গাড়ি চালক। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ওই কর্মকর্তাকে সরকারি গাড়িতে আটকে ঢাকার বিভিন্ন এলাকা ঘোরান তিনি। এক পর্যায়ে ওই যুগ্ম সচিবের কর্মস্থল পরিকল্পনা কমিশনে আসেন। তখন তাকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত। তার গাড়ি চালকের নাম আব্দুল আওয়াল, ৪০ বছর। তিনি ২ মাস ধরে ওই কর্মকর্তার গাড়ি চালাচ্ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। এর আগে পরিকল্পনা কমিশনের আরেক যুগ্ম সচিবের গাড়ি চালাতেন তিনি। বিকেলে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অপহরণের মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম। টাকা নেওয়ার জন্য চালক তাকে জিম্মি করেছিলেন বলে জানান মাকসুদা হোসেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, সকাল ৮:১৮টায় ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে তিনি শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। চালক আব্দুল আওয়াল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এসে গাড়ি কমিশনে না নিয়ে বিজয় সরণির দিকে যেতে থাকেন। গাড়ি কেন অন্যদিকে নিচ্ছেন জানতে চাইলে জবাব দেন না চালক। মহাখালী বনানী হয়ে বিমানবন্দর সড়কের দিকে গাড়ি চালতে থাকেন তিনি। চালক যে তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন সেটি নিজের এক সহকর্মীকে জানান মাকসুদা হোসেন। এক পর্যায়ে মাকসুদা হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিতে গেলে চালক জোর করে তার কাছ থেকে মুঠোফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেন বলে জানান যুগ্ম সচিব। তিনি বলেন, মুঠোফোন কেড়ে নিয়ে চালক গাড়ির দরজা লক করে দেন। এরপর গাড়ি উত্তরার দিয়াবাড়ি ঘুরে বেড়িবাঁধ হয়ে সাভারের হেমায়েতপুরের দিকে চালাতে থাকেন। পরে গাড়ি ঘুরিয়ে আবার দারুসালাম হয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দুপুর ১২টার দিকে পরিকল্পনা কমিশনের সামনে আসেন। মাকসুদা হোসেন বলেন, কী কারণে এলোমেলো গাড়ি চালাচ্ছেন, কেন তাকে জিম্মি করা হয়েছে জানতে চাইলেও কোনো কথা বলেননি চালক।
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে সাবেক বাণিজ্য মেলা গাড়ি থামিয়ে এবার যুগ্ম সচিবের কাছে নিজের মায়ের চিকিৎসার জন্য ৬ লাখ টাকা দাবি করেন চালক। তাৎক্ষণিক ৫০,০০০ টাকা চান তিনি। তখন যুগ্ম সচিব বলেন, এই মুহূর্তে তার কাছে টাকা নেই, অফিসে গেলে টাকা দেওয়া হবে। কথা বলার পর তাকে কমিশনের ভেতরে নিয়ে আসেন চালক আব্দুল আওয়াল। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। বিকেল পর্যন্ত চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। একজন যুগ্ম সচিবকে জিম্মি করা হয়েছে, এই খবরে সকাল থেকে প্রশাসনের শীর্ষ পর্যায়ে তোলপাড় শুরু হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থা ওই গাড়ি ট্র্যাক করতে থাকে। পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আক্তার প্রথম আলোকে বলেন, চালক একজন মাদকাসক্ত বলে তারা জানতে পেরেছেন। ওই কর্মকর্তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন চালক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। মাকসুদা হোসেন তার দপ্তরে প্রথম আলোকে বলেন, চালকের টাকা প্রয়োজন হলে চাইতে পারতেন। তাকে জিম্মি করে মুঠোফোন কেড়ে নিয়ে ৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন রাস্তায় ঘোরানোর প্রয়োজন ছিল না। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভোলার দৌলতখান উপজেলার শিবপুরের মোহাম্মদ মাইনুদ্দিনের মেয়ে মাইশা আক্তার ১০ খালার সঙ্গে সাভারের আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার কাছে বেড়াতে এসেছিল। সেই গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মারা গেল শিশুটি। বুধবার বিকেলে আশুলিয়ার কুরগাঁও এলাকায় ঢাকা কোঅপারেটিভ সোসাইটির ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, গত সোমবার ভোলা জেলার দৌলতখান উপজেলার শিবপুর থেকে খালার সঙ্গে শিশু মাইশা সাভারে গ্যাস বেলুন বিক্রেতা নানা মান্নানের কাছে বেড়াতে আসে। মান্নান আশুলিয়ার কুরগাঁও এলাকায় ঢাকা কোঅপারেটিভ সোসাইটি ভেতরে একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করছেন। বাড়ির একটি অংশে বেলুনে গ্যাস ভরে পাইকারি ও খুচরা বিক্রি করেন তিনি। বুধবার বিকেলে বেলুনে গ্যাস ভরে সিলিন্ডারটি ঠান্ডা করতে সেখানেই রেখে দেন মান্নান। মাইশা ওই সিলিন্ডারের কাছে গেলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে মাইশার ডান হাত ও মুখমণ্ডলের ডান পাশের অধিকাংশ বিচ্ছিন্ন হয়ে বাড়ির সীমানা প্রাচীরের উল্টো পাশে গিয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত শিশুর খালা সীমা আক্তার বলেন, আমি রান্না করতেছিলাম আর মাইশা বাইরে খেলতেছিল। সেখানে কেউ ছিল না। বাবা গ্যাস ভইরা বেলুনে গ্যাস ভর্তি বোতল অর্থাৎ সিলিন্ডার ঠান্ডা কইরা বাইরে চইলা যায়। এরপর শব্দ হইছে। মাইশা ক্লাস 6-এ পরীক্ষা দেওয়ার পর আমারে কইছে, খালামণি বেড়াইতে যামু। পরে আমার লগে কইরা আমি নিয়ে আইছি। এখন আর তারে সাথে নিয়ে যাওয়ার সাধ্য আমার নাই। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯% বেড়া দিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ৯৩% বেশি সীমান্তে বেড়া দিয়েছে দেশটি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, ভারতের নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে মোট ২,২৮৯ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ২,১৩৫ কিলোমিটার সীমান্তে বেড়া দিয়েছে নয়াদিল্লি। আর বাংলাদেশ ভারত ৪,০৯৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৩৯ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর কতটা সীমান্তে এখনও বেড়া দেওয়া হয়নি, তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য জগদীশ চন্দ্র বর্মা ও শর্মিলা সরকারের এমন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরা হয়। সেই অনুযায়ী ভারতের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে ১,৬৪৩ কিলোমিটার সীমান্তের মধ্যে ৯ কিলোমিটারে বেড়া দেওয়া হয়েছে। ভারতের মোট ১৫,১০৬ কিলোমিটার স্থলসীমা এবং ৭,৫১৬ কিলোমিটার সমুদ্রসীমা রয়েছে। মোট ৭ দেশের সঙ্গে ভারত স্থলসীমা ভাগাভাগি করে। এগুলো হল বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার ও আফগানিস্তান। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমানা রয়েছে।